হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিডিও পিসি। তো আজকের ভিডিওতে আমি পিসি মার্কেটে পিসি বিল্ড করার সময় যে ডিফারেন্ট কাইন্ড অফ স্ক্যাম হয় তার একটা আদর্শ এক্সাম্পল তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো রিসেন্টলি আমার একটা ফ্রেন্ড টোটাল 50K বাজেটের মধ্যে ইনক্লুডিং মনিটর এবং কিবোর্ড এই পিসি বিল্ডটা করেছে। এবারে আপাত দৃষ্টিতে পিসি বিল্ডটা পুরো এন্টায়ার সেটআপটা দেখতে সুন্দর গর্জিয়াস লাগছে, একটা অ্যাস্থেটিক ভাইব দিচ্ছে, কিন্তু এখান থেকে মেইন স্ক্যাম এর গল্প শুরু হচ্ছে, যেটা কিনা হিডেন স্ক্যাম, এবং যারা জানো না তাদের ক্ষেত্রে এই স্ক্যামটা সচরাচর ঘটে থাকে। তো আমার মতে এই পিসির বিল্ডের মধ্যে এমন কিছু কম্পোনেন্ট বা হার্ডওয়্যার আছে যেগুলো বেটার নট, অথবা বেটার হতে পারতো, অথবা ভ্যালু ফর মানি না, অথবা কোনো কোনো ক্ষেত্রে এটা আমার পার্সোনালি ওভার কিলিং ফিল হয়েছে, ওয়েস্ট অফ মানি হিসেবে ফিল হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই পিসি বিল্ডের এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা হার্ডওয়্যার কে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো যে কোন কোন জায়গায় আমার ফ্রেন্ড স্ক্যাম হয়েছে এবং কোন কোন জায়গায় ও এ থেকে বেটার ভ্যালু ফর মানি বা বেটার ডিল পেতে পারতো। তার একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। তোমাদের মধ্যে অনেকে আমাকে ইউটিউবে মেসেজ করো যে অনেকগুলো কোয়েরি নিয়ে। ইউটিউবে মেসেজ সবসময় রিপ্লাই দেওয়া পসিবল হয় না, সেই কারণের জন্য আমার ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমাদের যদি কারোর মনে হয় থাকে আমার সাথে পার্সোনালি ওয়ান টু ওয়ান কানেক্ট হবে, আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। আর রিসেন্টলি আমি AMD এর পক্ষ থেকে লঞ্চ হওয়া AMD Radeon RX 7900G এর এই নতুন গ্রাফিক্স কার্ডের উপর একটা টোটাল ডিটেইলড ভিডিও বানিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেখানে তোমরা চেক আউট করে নিতে পারো। তো স্ক্যামের সূত্রপাত হয় এইভাবে। আমার বন্ধুর নিড ছিল যে 180p লেভেল বা ফুল এইচডি লেভেলে একটা গেমিং পিসি বানাবে, যেখানে সে ছোটখাটো থেকে শুরু করে মডার্ন সমস্ত গেম মোটামুটি লো টু মিডিয়াম সেটিংস এ এনজয় করতে পারবে। এবং এই কথাটা গিয়ে ও শপকিপারকে বলে যে দাদা, আমার তেমন একটা বেসিক নলেজ নেই, আমার বাজেট অ্যারাউন্ড 50K এবং ইনক্লুডিং মনিটর কিবোর্ড পুরো সেটআপটা ওর 50K এর মধ্যে লাগবে। ও দোকানদারকে বলে দাদা, আপনি আপনার মতন করে একটা ভালো পিসি সেটআপ আমাকে বানিয়ে দেন। তো এই ক্ষেত্রে দোকানদার তাকে কি করে, তিনটে প্রসেসর সাজেস্ট করে এবং তিনটে প্রসেসরে রাইজেনের প্রসেসর। প্রথমত Ryzen 3 3200G, next Ryzen 5 5600G, and the third processor is Ryzen 5 5600X প্রসেসর। এবারে দোকানদার ভালো মতন জানে যে 3200G নেবেই না, কারণ ওটা একটা ইউজলেস প্রসেসর, এবং 5600X নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু ওর বাজেট ছিল অ্যারাউন্ড ইন্ডিয়ান কারেন্সিতে 50K, তার মধ্যে 5600X নিলে এন্টায়ার পিসি সেটআপটা পসিবল হতো না, কারণ এই ক্ষেত্রে ওর জিপিইউর একটা এক্সট্রা কস্ট লাগতো। সেই কারণের জন্য ও 5600G এই প্রসেসরটাকে পেয়ার আপ করে। তার রিজন হচ্ছে এর মধ্যে একটা ইনবিল্ট ভেগা গ্রাফিক্স পাওয়া যায়, যেটা কিনা অত্যন্ত পাওয়ারফুল প্রসেসর, বর্তমান দিনে সমস্ত গেমগুলোকে খেলিয়ে দিতে পারে। তো এবারে মেইন পালা হচ্ছে সর্ষের ক্ষেতের মধ্যে ভূত খুঁজে বার করা, অর্থাৎ এই 5600G এর মধ্যে স্ক্যাম কোথায় হলো। তোমাদের মধ্যে অনেকে মনে করছে যে ঠিকঠাক প্রসেসরই তো দিয়েছে, 50K অ্যারাউন্ড এর মধ্যে একটা গুড গেমিং প্রসেসর দিয়েছে। তো আমি যদি এট প্রেজেন্ট সিনারিও দেখি, সেই ক্ষেত্রে 5600G কে কনসিডার না করে আমরা ইন্টেলের পক্ষ থেকে আসা কোর i3 12100F এই প্রসেসরটাকে চুজ করতে পারতাম। তো আমার পার্সোনাল চয়েস অনুসারে এই প্রসেসরটা চুজ করার মেইন কারণ হলো, প্রথমত যদি আমরা প্রাইস সেগমেন্টে কম্পারিজন করি, তাহলে 5600G ইন্ডিয়ান মার্কেটে অ্যারাউন্ড 12 থেকে 13,000 টাকায় বিক্রি হয়। অন্যদিকে ইন্টেল কোর i3 12100F এই প্রসেসরটা বিক্রি হয় 7 থেকে 6,000 টাকার ভিতরে। তো সেই ক্ষেত্রে আমি প্রসেসরের মধ্যে অ্যারাউন্ড 5 থেকে 6,000 টাকা সেভ করতে পারতাম, এবং 5 থেকে 6,000 টাকাটা আমি জিপিইউ তে ইনভেস্ট করতে পারতাম। নেক্সট ড্রব্যাক ফর 5600G হচ্ছে, প্রথম কথা 5600G একটা ওল্ড প্রসেসর, এর মধ্যে তোমরা PCIe জেনারেশন 3.0 সাপোর্ট পাবে, যেটা কিনা নট গুড ফর এট দিস মোমেন্ট। তার অন্যতম রিজন হলো এই 3.0 সাপোর্টের জন্য 5600G কোনো মডার্ন গ্রাফিক্স কার্ডের সাথে পেয়ার আপ করতে পারবে না, মানে মডার্ন গ্রাফিক্স কার্ডকে ফুল পটেনশিয়ালে তুমি রান করাতে পারবে না। অন্যদিকে ইন্টেলের কোর i3 12100F নিলে সেই প্রসেসরটা তোমরা ইজিলি PCIe জেনারেশন 4.0 এবং 5.0 সাপোর্ট পাচ্ছ, ফলে বর্তমান দিনে দাঁড়িয়ে যত মডার্ন জিপিইউ গুলো আছে সেগুলো সবকিছুই তুমি কোর i3 এর সাথে পেয়ার আপ করতে পারবে। সো প্রথমত প্রাইস, এবং দ্বিতীয়ত হচ্ছে মডার্ন জিপিইউ ইনকম্প্যাটিবিলিটি। এই দুটো কারণের জন্য আমার 5600G কে অতটা ভ্যালু ফর মানি হিসেবে বিবেচিত হয়নি এট প্রেজেন্ট সিনারিওতে। তার জায়গায় আমি ইন্টেল কোর i3 12100F নিলে সেটা মোর ভ্যালু ফর মানি হিসেবে বিবেচিত হতো, এবং আমার যে মেইন উদ্দেশ্য, অর্থাৎ কি 180p বা ফুল এইচডি রেজোলিউশনে যে গেমিং, সেটাও আমার কমপ্লিট হয়ে যেত উইথ আ ডেডিকেটেড জিপিইউ। তো এবারে চলে আসি মাদারবোর্ডের গল্প। মাদারবোর্ডে যেহেতু আমরা Ryzen 5 5600G প্রসেসর নিচ্ছি, তো এর সাথে তুমি কখনোই A320M জাতীয় একটা বুঝকে মাদারবোর্ড তো পেয়ার আপ করবে না, সেটা সবচেয়ে বড় বোকামো হবে। তো এই ক্ষেত্রে তোমাকে আইদার B450 বা B550 চিপসেট বেস মাদারবোর্ড নিতে হবে, এবং अगेन এখানে কস্ট ইনক্রিজ হয়ে যাচ্ছে। এই ধরনের মাদারবোর্ড গুলো অ্যারাউন্ড 8 থেকে 10,000 টাকার মধ্যে বিক্রি হয়ে থাকে ইন্ডিয়ান মার্কেটে এট প্রেজেন্ট। কিন্তু আমি যদি ইন্টেলের কোর i3 12100F নিতাম, সেই ক্ষেত্রে আমার একটা বেসিক H610 চিপসেট বেস একটা মাদারবোর্ড হলেই হতো, এবং একটা ভালো H610 চিপসেট বেস মাদারবোর্ডের প্রাইস অ্যারাউন্ড 60 থেকে 8,000 টাকার মধ্যে ঘোরাফেরা করে, অনেক সময় 6,000 টাকার মতো
মতো পেয়ে যাও। সো এক্ষেত্রে অ্যাগেইন যদি শপকিপার আমার ফ্রেন্ডকে ইন্টেল সিস্টেম বেস কে সাজেস্ট করতো, তাহলে সেক্ষেত্রে কি হতো, আমার ফ্রেন্ড বোথ ইন মাদারবোর্ড এবং তার সাথে সাথে প্রসেসর দুটো মিলে অ্যারাউন্ড 10,000 টাকার মতন সেভ করতে পারতো, যেটা কিনা ও তার গ্রাফিক্স কার্ডে ইজিলি ইনভেস্ট করতে পারতো। তো এবারে চলে আসি র্যামে কি ধরনের স্ক্যাম করেছে শপকিপার আমার বন্ধুর সাথে। তো আমার বন্ধুর ডিমান্ড ছিল যেহেতু একটা অ্যাস্থেটিক লুক চাই, একটা গর্জিয়াস লুক চাই, ওর সেক্ষেত্রেও বলেছিল যে দাদা আমার একটা 8GB র্যামের দরকার। আর সেক্ষেত্রে দোকানদার তোকে প্রথমে সাজেস্ট করে যে তোমার 8GB র্যামের কোনো প্রয়োজন নেই, 8GB র্যাম গুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তার বদলে তুমি একটা নন 8GB র্যাম নিয়ে নাও। তো সেকেন্ডলি বন্ধু আমার মেনে যায় শপকিপারের সাজেশনে। সেকেন্ডলি আমার ফ্রেন্ড কি করে, ও বলে যে দাদা আমাকে একটা 16GB র্যাম দরকার, কিন্তু এখানে 8x2 অর্থাৎ দুটো 8GB র্যাম স্টিক দরকার। দোকানদার আগেন ওকে বলে যে তোমার দুটো 8GB র্যামের কোনো প্রয়োজন নেই, এক্ষেত্রে মেমোরি লস হয়ে যাবে, তার পরিবর্তে তুমি কি করো একটা গোটা 16GB র্যাম নিয়ে নাও। তো এবারে প্রশ্ন হচ্ছে শপকিপাররা এরকম বিহেভিয়ার করে কেন? তো এর দুটো কারণ হতে পারে। প্রথমত, তোমরা যে ধরনের পিসি হার্ডওয়্যার কোন একটা শপে গিয়ে পার্টিকুলারলি ডিমান্ড করে থাকো, সেই পিসি হার্ডওয়্যারটা এট দ্য মোমেন্ট সেই শপকিপারের কাছে অ্যাভেলেবেল না থাকতে পারে। আর দ্বিতীয়ত কি, শপকিপারের কাছে অনেক সময় পিসি হার্ডওয়্যার গুলো অনেকদিন ধরে পড়ে পড়ে ধুলো জমে থাকে, ওদের স্টক ক্লিয়ারের একটা ব্যাপার হয়ে থাকে, এবং সেই কারণের জন্য অনেক সময় ওরা কি করে, যেটা তোমরা চাইছো সেই হার্ডওয়্যারটা না দিয়ে অন্য একটা হার্ডওয়্যার গুছিয়ে দেয়। তো এই ক্ষেত্রে আমার ফ্রেন্ডকে তাই হয়েছে, ও 8GB চেয়েছিল, 8GB দেয়নি, ও দুখানা 8GB সিঙ্গেল র্যাম স্টিক চেয়েছিল, সেটা ওকে প্রোভাইড করেনি, তার বদলে কি করেছে, ওকে একটা 16GB এন্টায়ার র্যাম কিট দিয়ে দিয়েছে। এবারে 16GB এন্টায়ার র্যাম কিটের সাথে প্রবলেম হচ্ছে, প্রথমত হচ্ছে যদি কোনো সময় তোমার সিস্টেমে র্যামের কোনো প্রবলেম হয়, একটা সিঙ্গেল র্যাম থাকার জন্য কি হবে, পুরো সিস্টেমটা শাটডাউন হয়ে যাবে আনটিল এন্ড আনলেস তুমি একটা নতুন র্যাম তোমার সিস্টেমে পেয়ার আপ করছো। এবং দ্বিতীয়ত, সিঙ্গেল র্যাম স্টিক থাকার কারণে তোমার সিস্টেমে যে ডুয়াল চ্যানেল মেমোরির অপশন, সেটাকে তুমি ইউজ করতে পারো না। তো এবারে চলে আসে আমার ফ্রেন্ডের পিসি বিল্ডের সবচেয়ে বড় স্ক্যাম, এসএমপিএস বা পাওয়ার সাপ্লাই ইউনিটের সাথে স্ক্যাম। তো 5600G এর মতন একটা নরমাল প্রসেসর, যেখানে কিনা তোমরা একটা উইদাউট গ্রাফিক্স কার্ডে যে কোনো একটা পিসি বিল্ড বানালে, সেই ক্ষেত্রে 450 ওয়াট মোর দেন এনাফ হয়ে যাবে, সাফিশিয়েন্ট হয়ে যায়। যদি আমরা ফিউচারের কথা ভেবে থাকি, ফিউচারে যদি কোনো গ্রাফিক্স কার্ড কথা পেয়ার আপ করার চিন্তা ভাবনা করে থাকি উইথ 5600G, সেক্ষেত্রে আমাদের অপশন অ্যাভেলেবেল থাকে এনভিডিয়া থেকে আসা GTX 1650, 1660 বা ম্যাক্সিমাম 2060, কারণ এর উপরের কার্ডগুলো PCIe জেনারেশন 4.0 কে সাপোর্ট করে। আর এনভিডিয়া থেকে তোমরা যদি ম্যাক্সিমাম চাও RX 580, RX 570 এই ধরনের গ্রাফিক্স কার্ডগুলোকে পেয়ার আপ করতে পারো। তো এই ক্ষেত্রে 450 পাওয়ার সাপ্লাই মোর দেন এনাফ, এবং তর্কের খাতিরে আমি 550 বা সেফার সাইডে থাকার জন্য আমি 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই নিয়ে নিতে পারি। কিন্তু আমার ফ্রেন্ডকে কি করেছে, দোকানদার বুঝিয়ে দিয়েছে যে তুমি ফিউচারে যদি RTX 4070 বা RX 7900 XT জাতীয় গ্রাডগুলো লাগাও, সেক্ষেত্রে তোমার বেশি পাওয়ার সাপ্লাই প্রয়োজন। সেক্ষেত্রে আমার ফ্রেন্ডকে শপকিপার কি করেছে, 650 ওয়াটের একটা গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই ধরিয়ে দিয়েছে, যেটা আমার কাছে ওয়ার্থলেস ফিল হয়েছে, বা ওয়েস্ট অফ মানি হিসেবে ফিল হয়েছে, বা ওভারক্লিং ফিল হয়েছে। তো এই কারণের জন্য পাওয়ার সাপ্লাইতে একটা বড় স্ক্যাম, এবং পাওয়ার সাপ্লাইতে अगेन ওর প্রায় 2 থেকে 3000 টাকা এক্সট্রা খরচ হয়েছে। তো প্রসেসরে अराउंड 5000 টাকা আমার ফ্রেন্ড সেভ করতে পারতো, মাদারবোর্ডে अराउंड 2000 টাকা সেভ করতে পারতো, এবং এসএমপিএস এ अराउंड প্রায় 2 থেকে 3000 টাকা সেভ করতে পারতো। তো ওভারঅল যদি আমরা হিসাব দেখি, এই পিসি বিল্ড থেকে আমরা যদি ইন্টেল বেস সিস্টেম বানাতাম, তার ক্ষেত্রে আমরা কি করতাম, প্রায় 10,000 টাকার মতন সেভ করতে পারতাম। এবং 10,000 টাকার কিন্তু কম অ্যামাউন্ট না, এর সাথে আরো কিছু অ্যামাউন্ট অ্যাড করে আমার ফ্রেন্ড একটা ডেডিকেটেড জিপিইউ লাগিয়ে নিতে পারতো। ফর এক্সাম্পল লাইক GTX 1650, GTX 1660 এই ধরনের গ্রাফিক্স কার্ড গুলো, এবং এটা কিন্তু ওর একটা ডেডিকেটেড গেমিং পিসিও হয়ে যেতে পারতো, এবং যেটা হতো মোর পাওয়ারফুল, মোর এফিশিয়েন্ট দেন 5600G প্রসেসর। তো এবারে চলে আসি আমাদের ভিডিওর ফাইনাল স্ক্যাম, অর্থাৎ কি স্ক্যাম ইন ক্যাবিনেট। তো আমার ফ্রেন্ডের হাতে अराउंड পিসি বিল্ডের শেষে 3000 টাকা পড়েছিল। তো দোকানদারকে সাজেস্ট করে, দাদা যদি কোনো একটা ARGB ক্যাবিনেট পাওয়া যায় 3000 টাকার মধ্যে, তো এখান থেকে একটা স্ক্যামের শুরু। কি করে শুরু? প্রথম কথা তোমাদের বুঝতে হবে ARGB টার্মটা। ARGB টার্মের দুটো মানে হতে পারে, একটা হচ্ছে অটো RGB আর একটা হচ্ছে অ্যাড্রেসেবল RGB। অটো RGB মানে তুমি যে ফ্যানগুলো তোমার ক্যাবিনেটে রয়েছে, সেগুলোকে তুমি মাদারবোর্ডের সফটওয়্যারের সাথে কন্ট্রোল করতে পারবে না বা সিঙ্ক করতে পারবে না। এই ফ্যানগুলো ডিরেক্টলি মাদারবোর্ড থেকে পাওয়ার নিয়ে চলে, অথবা এসএমপিএস থেকে পাওয়ার নিয়ে চলে, এবং এরা অটোমেটিক মোডে চলতে থাকে। অথবা আরেকটা অপশন হয় যেখানে সেমি RGB ফ্যানগুলো কি হয়, তোমার সিপিইউ ক্যাবিনেটে যে ডেডিকেটেড একটা বাটন দেওয়া রয়েছে RGB বাটন, সেটাকে প্রেস করে তুমি এর লাইটিং কে চেঞ্জ করতে পারো, কিন্তু এর সাথে মাদারবোর্ডে কোনো সম্পর্ক নেই। এবারে চলে আসি অ্যাড্রেসেবল RGB, যেটা কিনা তুমি আমার পিসি ক্যাবিনেটে দেখতে পাও। তোমরা যদি আমার রেগুলার ভিডিও দেখে থাকো, দেখবি আমি প্রত্যেকটা ভিডিওতে সেম লাইটিং রাখি না, ডিফারেন্ট কাইন্ড অফ লাইটিং এর কম্বিনেশন রাখি আমার পিসি সেটআপে। তার একটাই রিজন হচ্ছে আমার পিসি সেটআপে যে ফ্যানগুলো রয়েছে সেটা হচ্ছে অ্যাড্রেসেবল RGB, ARGB ফর অ্যাড্রেসেবল RGB, এবং অ্যাড্রেসেবল RGB এর যে ফ্যানগুলো তার কানেকশন আমার মাদারবোর্ডের সাথে কানেক্ট করা রয়েছে, এবং মাদারবোর্ডের যে আমার ডেডিকেটেড সফটওয়্যার, তার সাহায্যে আমি এর লাইটিং গুলোকে চেঞ্জ করতে পারি। এবং এই অ্যাড্রেসেবল RGB গুলো মোর কস্টলিয়ার হয়ে থাকে দেন অটো RGB ফ্যান। তো এই কারণের জন্য আমার ফ্রেন্ড যখন
যখন দোকানদারকে বলে যে ওর একটা ARGB দরকার, এবং আমার ফ্রেন্ড এতটা কিছু জানতো না যে অটো RGB, অ্যাড্রেসেবল RGB এই ব্যাপারগুলো হয়ে থাকে, তো সেক্ষেত্রে দোকানদার তাকে 3000 টাকার মতো তাকে একটা ARGB ফ্যান সমৃদ্ধ ক্যাবিনেট ধরিয়ে দেয়। কিন্তু যখন বাড়িতে আসে তখন ও রিয়েলাইজ করতে পারে যে এই ফ্যানগুলো মাদারবোর্ডের সফটওয়্যারের সাহায্যে সিঙ্ক করা পসিবল না। তার কারণ হচ্ছে আমার ফ্রেন্ডের ক্যাবিনেটের মধ্যে যে ফ্যানগুলো রয়েছে সেগুলো হচ্ছে অটো RGB ফ্যান বা সেমি RGB ফ্যান, অ্যাড্রেসেবল RGB ফ্যান না। তাই একটাই সাজেশন দেবো, যখনই কোনো কুলিং ফ্যান কিনতে হবে তোমার পিসি সেটআপের জন্য, ভালো করে চেক করবে যে ARGB মানে অটো RGB না অ্যাড্রেসেবল RGB। এই অটো RGB অ্যাড্রেসেবল RGB চেনার সবচেয়ে বেটার হচ্ছে কোন একটা ফ্যান নেবে, সেই ফ্যানের মধ্যে দু ধরনের কানেকশন থাকবে। একটা হচ্ছে 4 পিন কানেকশন বা PWM কানেকশন, যেটা কিনা তোমার ফ্যানকে পাওয়ার দেবে মাদারবোর্ডের থ্রু দিয়ে, এবং আরেকটা কানেকশন যেটা হচ্ছে 3 পিনের কানেকশন, সেটাকে বলা 8GB কানেকশন বা ARGB কানেকশন, যেটা কিনা তুমি মাদারবোর্ডের সাথে কানেক্ট করলে তুমি তোমার মাদারবোর্ডের সফটওয়্যারের সাহায্যে সেই ফ্যানের লাইটিং কন্ট্রোল করতে পারবে। তো যখনই কোনো ফ্যানের মধ্যেই দুটো কানেকশন अवेलेबल থাকবে, চোখ বন্ধ করে বুঝে নেবে সেটা অ্যাড্রেসেবল RGB ফ্যান। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এন্ড শেয়ার করে দিও। বেলটুর পিসি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনের টাটা এন্ড বাই বাই।